এ ছপড়ে গেছি ছপড়ে ছোট লোক আগে ছিল ওই ছোট লোক আগে ছিল আমি করতাম তোমার কাছে নিয়ে মুখটা তোমার কাছে নিয়ে যা ফুল মুখ সবারই হাতে হাতে আমার সিগারেট আর আমার বেলায় শুক্রে ভিডিও দেখাবে তো এই নানা নানা কই না নানা নানা করিস না। নানা দাঁড়া দাঁড়া ভালো করে ডানা ভালো করে ডানা ওই ওই बोल ना वो चा खाएगा चलो আর বন্ধে বাড়ি এই কথা জন্মভূমি জন্মভূমি কাটবো জন্মস্থান সবই কাটবো चल रही यूं ही चला चल रही कितनी हसीन है ये दुनिया फूल सारे झमेले देख फूलों के मेले बड़ी रंगीन है ये दुनिया रुम दुम दाना रत दुम दाना रुम दुम दाना रत दुम दाना रुम दुम दाना रत दुम दाना भैया रास्ता है कह रहा अब मुझसे मिलने को है कोई कहीं अब तुझसे ये रास्ता है कह रहा अब मुझसे मिलने को है कोई कहीं अब तुझसे दिल को है क्यों ये बेताबी किससे मुलाकात होनी है जिसका कब से अरमा था शायद वही बात होनी है यूं ही चला चल रही यूं ही चला चल रही जीवन गाड़ी है समय पहिया आंसू की नदियां भी हैं खुशियों की बगियां भी हैं रास्ता सब तेरा तक है भैया
यूं ही चला चल रहा है, यूं ही चला चल रहा है, कितनी हसीन है ये दुनिया। फूल सारे झमेले, देख फूलों के मेले, बड़ी रंगीन है ये दुनिया। ना ना है ना ना, देखो जिधर भी इन राहों में रंग पिघलते हैं निगाहों में। ठंडी हवा है, ठंडी छाँव है, दूर वो जाने किसका गाँव है। बादल ये कैसा छाया, दिल ये कहाँ ले आया, सपना ये क्या दिखलाया है मुझको। हर सपना सच लगे, जो प्रेम अगन जले, जो राह तू चले अपने मन की। हर पल किसी से मोती ही तू चुने, जो तू सदा सुने अपने मन की। यूं ही चला चल रहा है, यूं ही चला चल रहा है, कितनी हसीन है ये दुनिया। फूल सारे झमेले, देख फूलों के मेले, बड़ी रंगीन है ये दुनिया। मन अपने को कुछ ऐसे हल्का पाए। এইখানে নৌকাটা পার হয়, ট্রেনে চেপে এখানে পার হয়, নৌকাটা এখানে পার হয়। পেছনে কাটা বর্ধমান গেলে তাই হবে। এই তো কাটা বর্ধমান বাস আসছি। এরা মানে ফিস্ট্রি মাল, সব মেশিল আছে। मन अपने को कुछ ऐसे हल्का पाए, जैसे कंधों पे रखा बोझ हट जाए, जैसे भोला सा बचपन फिर से आए, जैसे बरसों में कोई गंगा नहाए। जैसे बरसों में कोई गंगा नहाए। खुल सा गया है ये मन, खुल सा गया हर बंधन, जीवन अब लगता है पावन मुझको। जीवन में प्रीत है, होठों पे गीत है, बस ये ही जीत है। सुन ले राही, तू जिस दिशा भी जा, तू प्यार ही लुटा, तू दीप ही जला। सुन ले राही, यूं ही चला चल रही, यूं ही चला चल रही, कौन ये मुझको पुकारे। नदियाँ पहाड़ झील और झरने, जंगल और वादी, इनमें है किसके इशारे। यूं ही चला चल रही, यूं ही चला चल रही, कितनी हसीन है ये दुनिया। फूल सारे झमेले, देख फूलों के मेले, बड़ी रंगीन है ये दुनिया। ये रास्ता है कह रहा अब मुझसे, मिलने को है कोई कहीं अब तुझसे। दुम दुम दाना रत दुम दाना, दुम दुम दाना रत दुम दाना, दुम दुम दाना रत दुम दाना भैया। सनी सा गा 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 मा 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 रे रे रे, सनी सा सा, सनी सा सा, सनी सा
ग ग ग संग ग ग सा म म सा प सा नि सा सा नि सा सा यूं ही चला चला सा नि सा सा कितनी हसीन ये दुनिया বললো এই আছে ওই তা আছে আপনি ভালো লাগে না ভালো না বলতে দেখেন কোথায় পৌঁছে যাবেন আপনি কিন্তু দিল্লি মসজিদ আছে মুসলমান পাড়া এটা মুসলমান শুনতে পাওয়া যাবে আমি শুনলাম ওটা আমি তার মুসলমান পাড়া মসজিদ থাকবে না ভিডিও সব ভিডিও করি দাঁড়াও সেই বাড়িতে গিয়ে তুলবা সব খিদিতে বলছে খিদিতে মামা ইদিক ভাই বকা হয়েছে সব ইদিক ভাই বকা হয়েছে ঠিকঠাক আছে দিয়ে দিয়ে যাবি দাঁড়া একটু খা মাস্টার আছে চিন্তা নাই হাতিয়ার মন্টু ভাই ভালো করে নিচেটা তুলেছে সোফাটা হয়েছে বলছি এই ঘরে উঠে রাখো উঠে রাখো উঠে দিই না এই জায়গায় এক দিন দিলি এই দিয়েছে হ্যাঁ ও তো এই জায়গা কম হচ্ছে গেল না রুটি আমি দিই ভালো তো তাই বলি হচ্ছে তাই বলি একটু কম হচ্ছে ওই যেটা আছে ওটা দাও কি বল আবে পরে বার টোস্ট করতে হবে না ওই এখন একটা কিলো দাও না পরে আমি এই একটা দিয়ে নিব আরে ওই রুটিটা দিচ্ছে দেখছিস না আমি দেখিনি এই মজি আপনি বুঝতে বিদ্যার ব্যবহার কি লয় স্যার ড্রাইভারকে বসতে দিন একটু দিন বসে এই হ্যাঁ ড্রাইভার বসতে ভাত পছন্দ দেওয়া হবে চিনি দাও চায়ের সাথে ডিম কিন্তু আমাদের দুজনে দুটো প্লেট লাস্ট দাও না দুজনে টাকা আরে লে ধর না লাস্টে পাঁচটা শুরু হচ্ছে লিলে বাবার এসে হাঙ্গুরের মতো খাবো একসাথে দুটো না গো রাখো আমি খাচ্ছি আবার রাখো আবার কি লিখলে না আবার রাখো কোথা খাবো মোবাইলে ক্যামেরা হাতে ধর
বলছি ডিমের হাঁড়িটা আমার দরকার। হ্যাঁ? একটা ডিম হাফা করে দিতে হবে, ছোট ছোট হাফা দাও। টানো তো একবার কড়াই টানো তো। হাফা করে দিও, হাফা করে দিও। আর ভাই ভোকর তুই একদম বলবো না। গোল পুরো গোল পিস। পাতলা হলে পরে তোমার বড় করা যায়। গোল পিস হলে গাজা হয়ে যাবে। মোটু ভাই, এই ডিম আছে? বিজা বিজা বিজা। জানলাটা বললাম আর আমাকে একটু সরিয়ে দিতে। তোমরা ওই দিকে মুখ করে বসো কেন? কিছুটা এত গ্যাপ বুঝেছো তো? ওই দেয়াল দিয়ে বসো, ওই ছোট যেখানে আছে। ওইটা ঠিকই বলছে, ওই না না ওই গ্যাস ধরবে না। হ্যাঁ এই মাছটা ঠিকই বলছে, আমি খানে যাও। ওই কোনটা যাও দিয়ে দিয়ে করবা। মুখটা গরম করবো না। ঠকাই দিচ্ছে ডালিম ভাই আর শুকুর যদিন এদের তোলো আমার ছিল না। ভালো করে বস, দুদিন ছিল। এখানে তো আপনি চলে যাবে। আমার ছবি আমার নাতিকে ড্রাইভার সাহেব, আপনাদের বলা হচ্ছে আপনারা যেখানে সেখানে পার্কিং করবেন না, রাস্তার উপর ক্লিয়ার রাখুন। আপনি নিজে ভালো থাকুন, অপরকে ঘোরার সুযোগ করবেন না। স্নান ঘাটের উপরে অযথা ভিড় করবেন না। স্নান ঘাটে এক ঘন্টা অটোমেটিক চলতো। এই যে এই যে ছবি
এখনকার মানুষ যেটা রয়েছে নিজে পেতে বলে আনন্দ এখন আর সেরকম কিছু না। আমাদের ছবি তুলবো না এখানে? বাড়িতে বেশি লম্বা তুমি বলছো, আর এটা হয়ে যাবে এইটা সব শোনা সকল কিন্তু সেও লিখে। হ্যাঁ সবাই কম হয়ে গেলে যা ছিল এখানে। বড় বাঁচার ইচ্ছে ছিল সিরাজের। স্বপ্ন ছিল আবার ফিরে এসে মাসনাদ দখল করবেন। পলাশের যুদ্ধে পরাজয়ের পর 1757 খ্রিস্টাব্দের 24শে জুন প্রিয় বেগম লুৎফান্নেসা আর তার 4 বছরের শিশুকন্যা উসমাত জহুরাকে নিয়ে চুপি চুপি মনসুরগঞ্জের হিরাঝিল প্রাসাদ থেকে নৌকোযোগে পালিয়ে যান। রাজমহলের কাছে এক ঘাটের কাছে দানা শাহ নামক এক ফকির চিনতে পারেন সিরাজকে। নবাবী পোশাক, জরির জুতো আর নবাবী মেজাজ চিনতে ভুল করেননি ফকির। খবর যায় রাজমহলের মীর বক্সি মির্জাফরের জামাই মীর কাসিম আর রাজমহলের ফৌজদার মির্জাফরের ভাই মীর দাউদের কাছে। বন্দী হলেন সিরাজ। কি মর্মান্তিক! গঙ্গার ফেরিঘাট থেকে প্রাক্তন নবাব সিরাজ উদ্দৌলাকে হাত কড়া পরিয়ে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতার মাঝখান দিয়ে নিয়ে আসা হয় এই জাফরাগঞ্জ প্রাসাদে। পিছনে লুৎফান্নেসা ও শিশুকন্যা উসমাত জহুরা। শোনা যায় লর্ড ক্লাইভ মির্জাফরকে পরামর্শ দিয়েছিলেন তাঁর সাথে কোনো কথা না বলে যেন সিরাজের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নেওয়া হয়। কিন্তু কে শোনে কার কথা? 1757 খ্রিস্টাব্দের 2রা জুলাই মধ্যরাত্রে মিরনের আদেশে মোহাম্মদী বেগ শিরশ্ছেদ করে সিরাজের। পরদিন হাতির পিঠে সেই মৃতদেহ চড়িয়ে ঘোরানো হয় মুর্শিদাবাদের রাস্তায়। আর দর্শক কারা ছিল জানেন? বেগম লুৎফান্নেসা, মা আমিনা সরফন্নেসা বেগম আর ভাগ্যহীন সুবার প্রজারা। ভাবা যায় কি ভীষণ নৃশংসতা! অতীতে কাশিমবাজার ছিল মুর্শিদাবাদ অঞ্চলের সবচেয়ে বড় বাণিজ্য কেন্দ্র। সেই সময় ভাগীরথী এর পাশ দিয়েই বয়ে যেত। 16 শতাব্দীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে কারখানা তৈরি করেন। পর্তুগিজ ও ওলন্দাজরাও এখানে তাদের ব্যবসা কেন্দ্র গড়ে তোলেন। মূলত ভাগীরথী নদীকে কেন্দ্র করে 17 এবং 18 শতাব্দীতে কাশিমবাজার বাণিজ্য নগরীতে পরিণত হয়। বর্ধমানের রাধাকৃষ্ণ নন্দী কাশিমবাজারের কাছে শ্রীপুরে একটি দোকান খোলেন। মূলত রেশম, ঘুড়ি ও কাজু বাদাম বিক্রি করতেন তিনি। তাঁর পুত্র কৃষ্ণকান্ত নন্দী, যিনি পরবর্তীকালে কান্তবাবু নামে বেশি পরিচিতি লাভ করেন, উনি ওয়ারেন হেস্টিংসের ভীষণ প্রিয় পাত্র হয়ে ওঠেন এবং ব্রিটিশরা কান্তবাবুকে জমিদারি দেখভাল করার দায়িত্ব দেন। শোনা যায় 1756 খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলা ব্রিটিশদের কাশিমবাজার কারখানা আক্রমণ করলে কান্তবাবু ইংরেজদের পক্ষ নেন। 1777 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর হলেন। এই ঋণ ফিরিয়ে দেন কান্তবাবুকে। তাঁরই ইচ্ছায় বাংলার নবাব তাকে মহারাজা উপাধি দান করেন। এটি কাশিমবাজার রাজবাড়ি বলে পরিচিত হলেও
অনেকে একে শ্রীপুর প্যালেস বলেন। এই রাজবাড়িতে প্রায় 100টি স্তম্ভ আছে। এই রাজপ্রাসাদের টেরাকোটা কাজ দেখার মতো। কাশিমবাজার ছোট রাজবাড়ির পরিবারের সদস্যরা পারিবারিক সূত্রে চ্যাটার্জি বা চট্টোপাধ্যায় উপাধি পান বাংলার নবাবের কাছ থেকে। 1740 খ্রিস্টাব্দে আলীবর্দী খাঁর সময় দীনবন্ধু রায় এই প্রাসাদটি তৈরি করেন। অযোধ্যা নারায়ণ রায় এই পরিবারের প্রতিষ্ঠাতা। এই প্যালেসের ওয়াচ টাওয়ার থেকে সমগ্র প্রাসাদের ছবি অপূর্ব দেখতে। 1704 খ্রিস্টাব্দ থেকে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত খুব অল্প সময় স্বাধীনভাবে নবাবদের রাজত্বকাল ছিল। প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ মুর্শিদাবাদে রাজধানী স্থাপন করেন, আর শেষ স্বাধীন নবাব আলীবর্দী খাঁর দৌহিত্র সিরাজউদ্দৌলা, যার রাজত্বকাল মাত্র 1 বছর। এরই মাঝে নবাব হন মুর্শিদ কুলির জামাতা সুজাউদ্দিন ও তার পুত্র সরফরাজ খাঁ। এখানেই শেষ মুর্শিদ কুলির বংশ। এরপর শুরু হয় সুজাউদ্দিনের ফৌজদার আলীবর্দী খাঁর বংশ। আর 1757 খ্রিস্টাব্দের পর ইংরেজদের অধীনে শুরু হয় মির্জাফর বংশ। মুর্শিদাবাদের প্রথমেই যা নজরে আসে তা হল হাজারদুয়ারি, স্থানীয় ভাষায় প্যালেস। এটি গঙ্গার উত্তর পাড়ে অবস্থিত। 1837 খ্রিস্টাব্দে নবাব নাজিম হুমায়ুন খাঁ ব্রিটিশ স্থপতি স্যার ডানকান ম্যাকলিওডের নকশায় ইতালীয় শৈলীতে 18 লক্ষ টাকা ব্যয়ে এই প্রাসাদটি তৈরি করেন বাস করার জন্য। তবে তার বসবাস করা হয়নি। আসল নকল মিলিয়ে হাজারদুয়ারের 3 তলা সুউচ্চ এই প্রাসাদে মাটি থেকে দোতলা অবধি উঠে এসেছে চওড়া এক সিঁড়ি। সিঁড়ির দুপাশে ব্রিটিশ রাজের প্রতীক সিংহের প্রতিমূর্তি। এটি বর্তমানে মিউজিয়াম। এখানকার দরবারে রূপার সিংহাসনে মহারানী ভিক্টোরিয়ার পুরস্কার দেওয়া 161 ঝাড়যুক্ত ঝাড়বাতির নিচে বসে সভা পরিচালনা করতেন নবাবরা। হাজারদুয়ারির উত্তর দিকে মাঠের অপর প্রান্তে রয়েছে ইমামবাড়া। নিজে ইট বয়ে এনে নির্মাণ করেন এই ইমামবাড়া স্বয়ং সিরাজউদ্দৌলা। শুধু মুসলমান কারিগর দিয়ে তৈরি হয় এটি। দামি দামি বস্ত্র দিয়ে ইমামবাড়াটি সাজিয়ে তোলেন সিরাজ। পরে অবশ্য টাকার লোভে মীর কাসিম সব বিক্রি করে দেন। নবাবী আমলে মহরমের সময় সারা দিন কোরআন পাঠ হতো ও রাত্রে অসংখ্য প্রদীপ দিয়ে সাজানো হতো। 1842 এবং 1846 খ্রিস্টাব্দের অগ্নিকাণ্ডে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় এটি। 1848 খ্রিস্টাব্দে নিজামতের দেওয়ান সৈয়দ সাদিক আলী খানের হাতে বর্তমান ইমামবাড়াটি তৈরি হয়। এর ভেতরের মেদিনীটি লক্ষ্য করার মতো। হাজারদুয়ারি ও ইমামবাড়ার সংযুক্ত পথের পূর্ব প্রান্তে আছে ঘড়িঘর, আর আছে সিরাজের আমলে তৈরি এক গম্বুজ বিশিষ্ট মেদিনা। মায়ের ইচ্ছা পূরণের জন্য সিরাজ কারবালা থেকে মাটি তুলে এনে এই গম্বুজ বিশিষ্ট মদিনা মসজিদটি গড়েন। মদিনা মসজিদটির সামনে রয়েছে বাচ্চাওয়ালি কামান। রটনা, কামানটির তোপ দাগার আওয়াজে কোনো গর্ভবতী নারীর প্রসব ঘটে। হাজারদুয়ারি থেকে বেরিয়ে ত্রিপোলিয়া গেট, নবাব সুজাউদ্দিনের সময় তৈরি। হাতির পিঠে হাওদায় বসে গেটের তলা দিয়ে যাওয়ার সময় যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে নজর দিয়ে গেটের উচ্চতা ঠিক করা হয়েছে।
হাজারদুয়ারির দক্ষিণ প্রান্তে রয়েছে ওয়াসিক মঞ্জিল। নবাব ওয়াসিক আলী মির্জা মুর্শিদাবাদের নবাব ছিলেন 1906 খ্রিস্টাব্দ থেকে 1931 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট র্যাডক্লিফ আইন অনুযায়ী মুর্শিদাবাদের অন্তর্ভুক্তি ঘটে পাকিস্তানে। হাজারদুয়ারির প্রাসাদে পাকিস্তানি পতাকা ওড়ানো হয়, কিন্তু খুলনা ও মুর্শিদাবাদ এই দুই জায়গার হস্তান্তর ঘটে ভারত ও পাকিস্তানের মধ্যে। 1947 খ্রিস্টাব্দের 17ই আগস্ট হাজারদুয়ারি প্রাসাদে ওড়ানো হয় ভারতের পতাকা। জাহান কোষা অর্থাৎ বিশ্বজয়ী। অশ্বত্থ গাছের দুটি কাণ্ডের মাঝে 212 মণ ওজনের 12 হাত লম্বা 3 হাত বেড়ের এই কামান, দাগতে নাকি 28 কিলো বারুদ লাগত। এই কামানটি ঢাকায় নির্মিত হয় এবং তৈরি করেন জনার্দন কর্মকার। 1723 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খাঁ এই মসজিদটি তৈরি করেন। মাত্র 1 বছরের মধ্যে মুরাদ ফারাস নামে এক স্থপতি এটি তৈরি করেন। কাটরা শব্দের অর্থ বাজার। অতীতে এখানে বাজার বসত। মূলত চতুরাকৃতি এই মসজিদের 4 কোণে 4টি 70 ফিট উঁচু মিনার আছে। অতীতে এই মিনারগুলির উপর থেকে সমগ্র মুর্শিদাবাদ শহর দেখা যেত। বর্তমানে উপরে ওঠা বারণ। নবাব মুর্শিদ কুলি খাঁর মৃত্যুর 2 বছর আগে এই মসজিদের নির্মাণ কার্য শেষ হয়। মুর্শিদ কুলি খাঁর ইচ্ছা অনুযায়ী এই মসজিদে ওঠার সিঁড়ির তলায় সমাধি দেওয়া হয় তাকে। তার বাসনা ছিল মসজিদে আসা সকল মানুষের পদধূলি যেন বর্ষিত হয় তাঁর মস্তকে। কথিত আছে সেই আমলে মুর্শিদ কুলি খাঁকে লোকে বলতো জেন্দা পীর, আর তাদের বিশ্বাস ছিল যেহেতু জেন্দা পীরের সমাধি এখানে, তাই কাটরা মসজিদের আশেপাশে কখনো মড়ক হবে না। মসজিদে একসঙ্গে 2000 লোক নামাজ পড়ত। 1897 খ্রিস্টাব্দে ভূমিকম্পে মসজিদের অনেক অংশ ভেঙে পড়ে। দোতলায় মসজিদের বিশাল চত্বরের দুধারে রয়েছে কোরআন পাঠকারী মোল্লাদের ঘর। বর্তমানে এখানে কোরআন পাঠ হয় না। 1740 খ্রিস্টাব্দে এক রাত্রিতে নবাব সরফরাজ খান এই মসজিদটি তৈরি করেন। এটি শহরের সবচেয়ে বড় মসজিদ, প্রায় 135 ফুট লম্বা ও 38 ফুট চওড়া। যদিও বর্তমানে এই স্মারকটি ভীষণভাবে জঙ্গলাকীর্ণ। নবাব মুর্শিদ কুলি খাঁর কন্যা আজিমুন্নিসা ছিলেন নবাব সুজাউদ্দিনের বেগম। প্রচলিত আছে বেগম অসুস্থ হয়ে পড়লে হাকিম নিদান দেন প্রতিদিন তাকে শিশুর হার্ট খেতে হবে। কিছুটা সুস্থ হয়ে গেলেও বেগমের শিশুদের হার্ট খাওয়ার নেশায় দাঁড়িয়ে যায়। নবাব মুর্শিদ কুলি খাঁ তার মেয়ের এই নেশার খবর শোনার পর তাকে জ্যান্ত কবর দেন। আলীবর্দী খাঁর 3 কন্যা ঘসেটি বেগম, মুনিরা বেগম ও আমিনা বেগম। ঘসেটি বেগম ও তার স্বামী নওয়াজিজ মোহাম্মদ খানের কোনো সন্তান ছিল না। তারা আমিনা বেগমের ছোট পুত্র ইকরামুদ্দৌলাকে দত্তক নেন। আমিনা বেগম ও তাঁর স্বামী জৈনুদ্দিনের 2 পুত্র সন্তান সিরাজউদ্দৌলা ও ইকরামুদ্দৌলা। আলীবর্দী খাঁর বড় কন্যা ঘসেটি বেগমের চরিত্র সর্বজনবিদিত। তিনি হুসেন কুলি খাঁর সঙ্গে গুপ্ত প্রণয়ে মেতে ওঠেন। শেষ পর্যন্ত সিরাজই খুন করেন হুসেন কুলি খাঁ। এই 2 বোনের মৃত্যু বড় মর্মান্তিক।
পলাশীর যুদ্ধে নবাবের পরাজয়ের পর মিরনের চক্রান্তে তাঁদের সলিল সমাধি হয়। 1756 খ্রিস্টাব্দে সিরাজ মতিঝিল প্রাসাদ দখল করে নিয়ে ঘাসেটি বেগমের প্রভূত ধনরত্ন নিজের দখলে নিয়ে নেন এবং এই প্রাসাদের দখল নিজের হাতে নিয়ে নেন। ঘাসেটি বেগম ভুলতে পারেননি এই অপমানের জ্বালা, মেতে ওঠেন সিরাজের বিরুদ্ধে চক্রান্তে। নবাব আলীবর্দীর ভ্রাতস্পুত্র ও জামাই ঘাসেটি বেগমের স্বামী নওয়াজিস মোহাম্মদ খান ওরফে সহমদ জংয়ের মৃত্যুর পর তাঁর বিধবা পত্নী বেগম মেহরুন্নিসা, বাংলার ইতিহাস যাকে ঘাসেটি বেগম বলে চেনে, এখানে বাস করতে থাকেন। ইতিহাস বলে প্রভূত ধনরত্নের অধিকারী ছিলেন এই বেগম। নওয়াজিস মোহাম্মদ খানের তৈরি মসজিদটির নাম কালা মসজিদ। এর মাথায় 3টি অর্ধাকৃতি ডোম দেখতে পাওয়া যায়। এই মসজিদের পাশেই রয়েছে 5টি সমাধি। পলাশীর যুদ্ধের আগে মির্জাফর এখানে বাস করতেন। তখন উনি ছিলেন বাংলা, বিহার, উড়িষ্যার প্রধান সৈন্যাধ্যক্ষ। নবাব হয়ে মির্জাফর এই প্রাসাদটি তার পুত্র মিরনকে দান করে দেন। তিনি নিজে ভাগীরথীর অপর পাড়ে চলে যান মনসুরগঞ্জের হিরাঝিল প্রাসাদে। এখানে মির্জাফর ও মিরনের সঙ্গে ইংরেজদের গুপ্ত সন্ধি হয়, আর ওয়াটস সাহেব বোরখা পরে লুকিয়ে পালকিতে চেপে আসেন সেই চুক্তিতে সই করতে। অতীতে এই প্রাসাদে একটি সুউচ্চ মিনার ছিল এবং সেইগুলি কামান দিয়ে অস্ত্রসজ্জিত থাকত, যদিও বর্তমানে তার অবশিষ্ট নেই। শুধুমাত্র একটি বড় দরজা অবশিষ্ট। স্থানীয় লোকেরা একে বলে নিমক হারাম দেউরি, মানে দরজা। কিন্তু ঐতিহাসিকদের মতে 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের পর নবাব সিরাজউদ্দৌলাকে এই প্রাসাদে মিরনের আদেশে মোহাম্মদী বেগ হত্যা করেন। আবার অন্য ঐতিহাসিকদের মতে ভাগীরথীর অপর পাড়ে মনসুরগঞ্জের হিরাঝিল প্রাসাদে তাকে হত্যা করা হয়। মির্জাফর এখানে তাঁর প্রাসাদ তৈরি করেন, যদিও বর্তমানে তা আর নেই। মূলত এটি মির্জাফর থেকে নবাব হুমায়ুন ঝা সবার সমাধিস্থল। মির্জাফরের বংশধরদের সমাধিস্থল বলা চলে এটিকে। মির্জাফরের মৃত্যু ঘটে 1765 খ্রিস্টাব্দে। এখানে মির্জাফরের পিতা সৈয়দ আহমেদ নাকাজি, আলীবর্দী খানের বোন শাহ খানুম বেগম, মির্জাফরের 2 পত্নী মুন্নি বেগম ও বাবু বেগম, মির্জাফরের ভাই মোহাম্মদ আলী খান, মির্জাফরের 2 নাতি ইসমাইল আলী খান ও আশরাফ আলী খান সমাধি আছে। যদিও বাংলার শেষ নবাব সৈয়দ মনসুর আলী খানের সমাধি এখানে নেই, তার শেষ ইচ্ছা অনুসারে তাকে কারবালাতে সমাধিস্থ করা হয়। 1756 খ্রিস্টাব্দে দেবী সিনহা বাংলায় আসেন এবং পূর্ণিয়া, রংপুর, দিনাজপুরের লিসবান 1781 খ্রিস্টাব্দে। দেবী সিনহা পলাশীর যুদ্ধে ইংরেজদের পক্ষে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। তৎকালীন ব্রিটিশ সরকারের রাজস্ব বিভাগে উচ্চ পদে দীর্ঘদিন আসীন ছিলেন তিনি। লর্ড ক্লাইভ তাকে মহারাজা বাহাদুর উপাধি দান করেন। মূলত তিনি দেওয়ানের কাজ করতেন ব্রিটিশদের তরফ থেকে, এবং তিনি এতটাই কঠোর ছিলেন যে প্রজারা তাঁর অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠেন। देवदरा
নসিপুর রাজবাড়ি থেকে একটু এগিয়ে মহিমাপুরে গড়ে উঠেছে জগৎ শেঠদের বাড়ি। মুর্শিদ কুলি খাঁর বন্ধু মানিক চাঁদের উত্তরসূরি ভাগ্নে ফতে চাঁদ মামার মৃত্যুর পরে 1714 খ্রিস্টাব্দে দায়িত্ব নেন তাঁদের ব্যবসার। 1722 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট তাকে জগৎ শেঠ উপাধি দেন। তাঁর ছিল ঢাকা আর মুর্শিদাবাদের টাকশালে মুদ্রা তৈরির ব্যবসা, চড়া সুদের মহাজনী কারবার। তিনি ছিলেন একটি প্রতিষ্ঠানের মতো। জাতিতে তারা ছিলেন জৈন। মুর্শিদাবাদের ইতিহাসে 3 জন বণিকের নাম উল্লেখযোগ্য: জগৎ শেঠ, উমিচাঁদ আর খোজা ওয়াজিদ। এই কাঠগোলার বাড়িতে পলাশির যুদ্ধের 3 দিন পরে উইলিয়াম ওয়ালস ও মির্জাফর মিলিত হন নিজেদের মধ্যে অর্জিত অর্থের ভাগ বাটোয়ারা করার জন্য। বহু ষড়যন্ত্র, রাষ্ট্র বিপ্লবের পরিকল্পনা হয় এই বাড়িতে। এখানে 1798 খ্রিস্টাব্দে হেরেক চাঁদের তৈরি আদিনাথ জৈন মন্দিরটি দেখার মতো। এখানে বাগানের মধ্যে দাঁড়িয়ে থাকা শ্বেতপাথরের মূর্তিগুলি অপূর্ব। মাইকেল অ্যাঞ্জেলোর মূর্তিটি ভীষণ আকর্ষক। এই কাঠগোলা বাগানে দেখতে পাওয়া যায় এক পথ যা সিঁড়ি ভেঙে নেমে গিয়েছে জলে, যেখান থেকে নাকি ভাগীরথীতে। নদীর জল বাড়লে সিঁড়ির বেশি অংশ ডুবে যায়। ইতিহাস বলে 1756 খ্রিস্টাব্দে আলীবর্দী খাঁর মৃত্যুর পর সিরাজউদ্দৌলা জগৎ শেঠ মহাদেব রায়কে নিযুক্ত করেন দিল্লি থেকে তাঁর নামে বাংলা, বিহার, উড়িষ্যার সুবেদারি পাওয়ার জন্য। বিলম্ব হলে সিরাজউদ্দৌলা জগৎ শেঠ মহাদেব রায়ের কাছ থেকে 3 কোটি টাকা দাবি করেন। জগৎ শেঠ মহাদেব রায় তা দিতে অস্বীকার করেন। নবাব তাকে গালে চড় মারেন। অপমানিত মহাদেব রায় জড়িয়ে পড়েন নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে। এই জায়গাটি তৈরি করেন নবাব আলীবর্দী খাঁ। এখানে নবাব আলীবর্দী খাঁর সমাধি আছে। এখানে চিরশায়িত আছে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার পতন ও মৃত্যুর পর বেগম লুৎফান্নেসা মির্জাফরের হারেমে যেতে অস্বীকার করেন এবং ঢাকা চলে যান। ক্লাইভের হস্তক্ষেপে ফিরে আসেন মুর্শিদাবাদে। প্রতিদিন বিকেলে গোলাপ দিয়ে সাজিয়ে তুলতেন খোশবাগে সিরাজের এই সমাধিকে। চিরাগ জ্বালিয়ে লুটিয়ে পড়ে কাঁদতেন। প্রতি মাসে 1000 টাকা খরচ করতেন এই বাগানকে সাজিয়ে রাখতেন। এখানে ভাগীরথীর তীরে বসে হীরা ঝিলে তাঁর ও সিরাজের প্রেম প্রণয়ের কথা ভাবতেন। 1786 খ্রিস্টাব্দে তার মৃত্যু হলে তার স্থান হয় সিরাজের পাশে। পড়ন্ত বিকেলের গধূলি আভায় খোশবাগে এসে নবাব সিরাজউদ্দৌলার সমাধির সামনে দাঁড়িয়ে এক উপলব্ধির সাক্ষী হলাম। বাংলার শেষ স্বাধীন নবাবের সমাধির পশ্চাৎপটে সূর্য অস্ত যাচ্ছে। ইতিহাসও কথা বলে। ভালো করে হ্যাঁ হ্যালো একটু করো না আটটা
নিচে এ মতিঝিলটা কোথায় কোথালে ওই দিকে আর দিতে হবে ও মতিঝিলটা কোথায় ও আমরা দেখছি আমরা আরো দেখে চললাম এটা উঠছে তো হ্যাঁ সব উঠছে চলুন চলুন বেরিয়েছে 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 সিঙ্গেল ব্রিজ পার হয়েছে আব্দুল মান্নানের তোরকে মনে হচ্ছে চিমাকে মনে হয়েছে একবারে বাবলু শেখ से सांसें चोरी चोरी ले गई चुरा के चोरी चोरी ख्वाबों में आके she got me losing my mind चोरी चोरी ভাই নামো রে ভাই নামো আবার নাম দিতে হবে ওটা জানি